বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 300 ঘর পেল ভুক্তভোগী পরিবার। ভার্চুয়ালি চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেশের হিন্দু মুসলমানদের ভাগ করেছে। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় মির্জা ফখরুল সম্প্রদায় বিবেচনায় মিথ্যা মামলা না করার আহ্বান। 1,500 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর 31টি এনজিও ফেরত পেতে ভুক্তভোগীদের বিভিন্ন দফতরে ধর্ণা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নাগরিক সমাজের। এবং 100 কোটি টাকার খনন যন্ত্র নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস। 6 বছরেও ছাড় করেনি আমদানিকারক। আইনি জটিলতায় হচ্ছে না নিলামও। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সবার সহযোগিতা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে বন্যা আঘাত হানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। বন্যার পরে পুনর্বাসনের আওতায় 4 জেলায় 300 ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। এখন আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা নতুন ঘর পেয়েছি। 3টা রুম, একটা বাথরুম, একটা ফাঁকা ঘর। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো আছে, ভালো হয়েছে। ফাঁকা ঘর দিছে, এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দুর্যোগে সবসময়ই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা 1998 সাল থেকে আজ পর্যন্ত 26,020টি ব্যারাক নির্মাণ করেছি, যেখানে 1,30,000 বেশি গৃহী পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রকল্পের টাকা লোড হলেও এবার নির্ধারিত বাজেটের অর্ধেক টাকায় মানসম্মত কাজ হয়েছে। ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর। আমরা সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আর বন্যার্তদের সহযোগিতায় আগামীতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেশের হিন্দু মুসলমানদের ভাগ করেছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রদায় বিবেচনায় হয়রানিমূলক মামলা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুর বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল। সেখানে বলেন, 1971 সালে যুদ্ধ করার উদ্দেশ্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হলেও তা বাস্তবায়ন হয়নি। জুলাই অগাস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আমাদের স্বার্থে হিন্দু মুসলমান ভাগ করছি, আমরা আমাদের স্বার্থে খ্রিস্টানদেরকে ভাগ করছি, আপনার ওই বৌদ্ধদেরকে ভাগ করছি। অথচ দেখেন, শত শত বছর ধরে আমরা যদি একসাথে বাস করি। কারণ যদি কোনো বড় বিপদ হয় আপনাদের পাড়ায়, আমাদের ওই পাড়া থেকে লোকগুলো ছুটে আসে না? আসে।
সম্পর্ক তো এটা। আমরা যারা রাজনীতি করি ওরা কেউ নৌকা আর ধানের শীষ বানাচ্ছে, ভাগ করেছে। এই ভাগ করে হচ্ছে ভয়ঙ্কর। গাজীপুরের 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধনচন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে আসামিদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করা হয়। এ সময় শুনানি শেষে বিচারক ওমর হায়দার এই নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা 3টি মামলা দায়ের করা হয়। মাসে নওগাঁয় 31টি এনজিও গ্রাহকের প্রায় 1,500 কোটি টাকা হাতে নিয়ে উধাও হয়ে গেছে। উচ্চ মুনাফার আশ্বাসে এসব এনজিও আমানত গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করেছিল টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্তরা এখন ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দফতরে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বারবার অভিযোগ পাওয়ার পরও এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করার দায় প্রশাসন এড়াতে পারে না। রকিবুল ইসলামের ছবিতে এবার রকির রিপোর্ট। জীবনের সঞ্চয় করা সমুদয় টাকা প্রতিষ্ঠান মালিকের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা, আর সেই টাকা ফেরতের দাবিতে সভা সমাবেশ করে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। গত 6 মাসে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছে 26টি আর্থিক প্রতিষ্ঠান, আর চলতি সপ্তাহে একসঙ্গে আরও 5টি এনজিও লাপাত্তা হওয়ায় জেলা জুড়ে হইচই। এরপর টাকা উদ্ধারে মাঠে নামেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে প্রায় 1,500 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে প্রায় 2,000 নিবন্ধন। এসব নিবন্ধনের তালিকা টাঙানো হয়েছে সমবায় চত্বরে। নিবন্ধন নেওয়ার পর থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে 5 লাখ, 10 লাখ, কখনো 50 লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করছে এসব প্রতিষ্ঠান। এক পর্যায়ে রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আমি মারা গেছে, এখন আমি কি করে খাবো? ভাবছিনি তুমি এলা 2 পয়সা খাবো। মাসে পর মাস ঘোরাতে এখন বলে যে সামনের সপ্তাহে আসলে দেয় নাই কর। ইউজারিদের আমার মায়েরটা দিতে চাচ্ছে যে 12 তারিখে ডাকা লিব। 12 তারিখে গেছি, যে করছে কি আপা আপনি যান, আমরা টাকা জোগাড় করে আপনি ফোন দিবনি। এই দুর্নীতিবাজ অফিস, ওরা তদন্ত করার নাম আসে খালি সাদা খাম নিয়ে যায়, আর এই জন্য গ্রামের খপ্পর বেশি পড়েছে। এটা পুনরাবৃত্তির সামনে যেন আর না হয়, সবকিছু দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা অবৈধ। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই বিষয়ে প্রশাসনের একটা অতি জরুরি পদক্ষেপ দরকার। বিশেষত কোঅপারেটিভ যারা লাইসেন্স দেয় তাদের তো দেখা দরকার যে কোনটা কালো তালিকাভুক্ত, কোনটা কি করছে। সাধারণ মানুষকে ধোকা দেওয়া হয়েছে যে আপনি পেনশনের মতো একটা জীবনযাপন করবেন, আপনি 10 লাখ টাকা রাখেন, মাসে 20,000 টাকা পাবেন। এই তাদেরকে চেক দিচ্ছে, কি কাগজ দিচ্ছে, এরা কোনো তদারকি করে না। আমি তো মনে করি জেলা প্রশাসক এই দায় এড়াতে পারেন না। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে প্রতারকদের গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। তাদের সম্পর্কে তথ্য ডেটাবেজ আমরা সংগ্রহ করছি এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতারকদের যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে, তবে তা ভিত্তিহীন বলছেন কর্মকর্তারা। কারো সাথে আতাত করে অন্যদেরকে আমানত নেওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা একেবারেই আমি বলবো মিথ্যা অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁয় এনজিও ব্যুরো থেকে নিবন্ধন নেওয়া 70 এবং সমবায় ও সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রায় 4,000 আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ। জন্য বিদেশ থেকে আমদানি করা বিশাল আকৃতির 2000 পাইপ এবং 8 কন্টেইনার যন্ত্রপাতি নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 100 কোটি টাকা মূল্যের এসব পাইপ এবং ফিটিংস সামগ্রী 6 বছরেও ছাড় করেনি আমদানিকারক। আবার আইনি জটিলতায় নিলামেও তুলতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। 3000 মেট্রিক টন ওজনের এসব পণ্য রাখা নিয়ে দেখা দিয়েছে স্থান সংকট। শেখাউত টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। ড্রেজিং কাজে ব্যবহারের জন্য 2019 সালের 9 ডিসেম্বর 20 ফুট এবং 40 ফুট সাইজের 1900টি পাইপ আমদানি করেছিল ঢাকার একটি প্রতিষ্ঠান। একই চালানে ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও 8 কন্টেনার পণ্য। কিন্তু নতুনের পরিবর্তে ব্যবহৃত পাইপ আমদানি করায় পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইনভেন্টরি করে নিলাম প্রক্রিয়ায় সরাসরি তুলে দিতে পারি, এই পাইপগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারতেছি না। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণপূর্বক তারপর আমরা নিলামে তুলব।
এই অবস্থায় গত 6 বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা বিশাল আকৃতির এইসব পাইপের এখন স্থান হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায়। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্যভর্তি কন্টেনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুটি সংস্থাকেই। এগুলো থাকার কারণে আসলে আমরা অন্যান্য মালামাল রাখা যাচ্ছিল না, চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ স্পেস ব্যবহার করতে পারছে না এবং আমরা রেভিনিউ জেনারেট হচ্ছিল না। চীনে প্রস্তুতকৃত এসব পাইপ এবং ফিটিংস উপকরণ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল। একাধিকবার চেষ্টা করেও এ নিয়ে আমদানিকারক কিংবা C&F এজেন্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে বন্দর আমাদের কারেন্ট পাঠিয়েছে এবং এগুলি নিলাম প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। 2700 মেট্রিক টন ওজনের পাইপের আমদানি মূল্য ছিল 80 কোটি 50 লাখ টাকা। সত্যিকার অর্থে বিদেশ থেকে আমদানি করা বিশাল সাইজের এইসব পাইপ এখন চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হিসেবে দেখা দিয়েছে। আইনি জটিলতা যেমন নিলামে তোলা যাচ্ছে না, ঠিক তেমনি স্থান সংকটের কারণে রাখা যাচ্ছে না বন্দর কিংবা কাস্টমসের নিলাম শেডে। কমল দে, সময় সংবাদ। বন্ধুকে নিষিদ্ধ ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ছাত্রদল নেতা। তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অভিযুক্ত ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ধর্ষণের শিকার তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনা শহরের একটি কলেজে পড়ার সুবাদে কলমাকান্দা উপজেলার ছেলে মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক তরুণীর। হয় বিয়ের আলাপও। গত 28 এপ্রিল প্রেমিকাকে নিয়ে দুর্গাপুরে ঘুরতে যান মুন্না। সেখানে বন্ধু ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়ের সঙ্গে দেখা হলে তার সহযোগিতায় উপজেলার বীরশির রংধনু রিসোর্টে ওঠেন তারা। পরদিন 29 এপ্রিল বিকেলে মুন্না বাইরে খাবার কিনতে গেলে তরুণী রিসোর্টে একা ছিলেন। এই সুযোগে দুর্জয় বন্ধু মুন্নাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশে ধরিয়ে দিয়ে তরুণীকে ধর্ষণ করে। পুলিশ মুন্নাকে থানায় নিয়ে গেলে তিনি জানান তার প্রেমিকা রিসোর্টে অপেক্ষায় আছেন। পরে পুলিশ মুন্নার কথার সত্যতা জানতে তাকে সঙ্গে নিয়ে রিসোর্টের ওই কক্ষে গিয়ে তরুণীকে উদ্ধার করে ও ধর্ষণের অভিযোগে দুর্জয়কে আটক করে। এ ঘটনায় রাতে তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক মুন্নাকেও আদালতে চালান করে পুলিশ। আসামি বিজ্ঞ আদালতে চালান দিয়েছে। বিজ্ঞ আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছে। আসামিকে বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে আমরা জেল হাজতে প্রেরণ করছি। এই ঘটনায় অভিযুক্ত দুর্জয়কে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। ছাত্রদলের যে কেউ অন্যায় কাজে জড়িত হয় তাকে সরাসরি বহিষ্কার করা হবে। আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছি, তাকে বহিষ্কার করেছি। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের যে আলামত আছে কিনা এটার জন্য এক্সামিন করা হয়েছে এবং রোগী সুস্থ আছে, রোগী ভর্তি হয় নাই। ভুক্তভোগী তরুণী ও তার পরিবার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। সময় সংবাদ, নেত্রকোনা। পুরাই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনে সাক্ষী দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের 3 চিকিৎসক। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় 36 জনের মধ্যে এখন পর্যন্ত 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আসিয়া। হাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ট্রান্সফরমার। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। এতে ফসল আবাদে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। তবে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে বিস্তারিত। ধানের মৌসুমে নিয়মিত সেচ দিতে হয় কৃষককে। বেশিরভাগ এলাকায় বিদ্যুতের তার টেনে চালানো হয় গভীর অগভীর নলকূপ। সম্প্রতি জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। এলাকাবাসী বলছেন কখনো কখনো গভীর নলকূপের পাহারাদারদের মারধরও করা হচ্ছে। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। আমাদেরকে আসে ধাক্কা দেয় এবং টাকা টুকা চাঁদা দেয়, চিঠি দেয়। কৃষকদের
এবং দ্বীপ মালিকদের জিম্মি করে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, প্রশাসনের উচিত এই সময় একটা সহজতা করা। চুরি প্রতিরোধে সমন্বিত প্রতিরোধের পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির, আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এই ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে আমি মনে করি। আমরা গ্রাহক পর্যায়ে প্রতিনিয়ত উঠান বৈঠক সমাবেশের মাধ্যমে গ্রাহকদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। মিটার এবং ট্রান্সফরমার চুরি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের অ্যারেস্ট করা এবং মালামাল উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে গত 9 মাসে জয়পুরহাটে গভীর ও অগভীর নলকূপ থেকে 161টি ট্রান্সফরমার ও 71টি মিটার চুরি হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। অস্ত্রের মুখে জিম্মি করে মাদারীপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। এদিকে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে 10 থেকে 15 জন ডাকাত। পরে আলমারি ভেঙে নগদ 6,30,000 টাকা ও 13 ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় তারা। জয়নিং হয়েছে কেডা, তখনই ওরা 100 ঘরের ভিতরে আক্রমণ করে ফেলাইছে। হাত বানছে, এরপরে এনারে ডাকিয়ে থুইছে, মারিয়ে বাইঙ্গে থুয়ে আমারে উঠতে দেয় নাই, হুয়ে থাক। আমার বাবা মাকে মারছে, এর জন্য আমি চাই এরা শাস্তি ভোগ করুক। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদের। সিসি ফুটেজের ভিত্তিতে স্থানীয় তথ্য সংগ্রহ করে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগী আব্দুল আলিম ফকির বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের ভাই। পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সাভারে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজুক। দুপুরে সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অনুমতিবিহীন 6তলা ফাউন্ডেশনের 4তলা নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ড্যাপের আওতাধীন অনুমোদনবিহীন প্রায় 3,300টি ভবন রয়েছে, যা নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ করা হবে। তবে ভবন মালিকদের দাবি, ইউনিয়ন পরিষদের অনাপত্তিপত্র নিয়েই ভবন নির্মাণ করেছেন তারা। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে খুলনার শ্রম আদালতে মামলা হয়েছে। শ্রমিকদের নিয়োগ এবং দেনা পাওনা বিষয়ক মামলায় বিবাদী করা হয়েছে প্রতিষ্ঠানের 4 কর্মকর্তাকে। আদালত সূত্রে জানা গেছে, গত 28 এপ্রিল মামলাটির আবেদন করেন কুষ্টিয়ার কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদর্শক মোহাম্মদ ফারজুন ইসলাম। বুধবার আদালত মামলাটি নথিভুক্ত করেন। পরে খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান শেখ রাজিয়া সুলতানা বিবাদীদের আদালতে উপস্থিত হতে সমন জারি করেন। মামলায় বাদী বিবাদীদের বিরুদ্ধে শ্রমিকদের নিয়োগ ও দেনা পাওনায় অনিয়মের অভিযোগ আনেন। দেখছেন বাংলার সময়। জাটকা সংরক্ষণে অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ মধ্যরাতে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। হাতুড়ি বাটালির খুটখাট শব্দ, চলছে নৌকা মেরামতের কাজ। চাঁদপুরে নদী পাড়ে এমন সারি সারি ছোট বড় নৌকা, শুধু মাছ ধরার নৌকাই নয়, জালও মেরামত করছেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়েন প্রান্তিক জেলেরা। তবে নতুন করে মাছ ধরা শুরু হলে সেই কষ্ট ভুলে যেতে চান তারা। তাই নৌকা ও জাল নিয়ে পদ্মা ও মেঘনার জলের সঙ্গে মিতালি করার প্রস্তুতি তাদের। খায়া না খায়া ছিলাম, 80 কেজি 70 কেজি চালিয়ে কি হয়নি ভাই। সরকারের যে অভিযান মাইনা চলছি। এখন যখন অভিযান শেষ হইব, শেষ হওয়ার সাথে আমরা নদীতে নাম মাছ থাকে, তাহলে একটু আল্লাহ যে 2 মাস কষ্ট করলাম, যদি আল্লাহ মুক্তিলা চাই। নদীতে 2 মাস নামি নেই। এখন আমরা অভয়াশ্রম শেষ হয়েছে,
অভয়াশ্রম শেষ হলে আমরা নদীতে নামবো। অন্য বছরের চেয়ে এবার জাটকা সংরক্ষণ অভিযান ছিল জোরালো। এতে অভয়াশ্রমগুলোতে সুরক্ষা পেয়ে জাটকার দল ছুটে গেছে সাগরে, ফলে তা বড় হওয়ার সুযোগ পাওয়ায় অর্জিত হবে লক্ষ্যমাত্রা, দাবি এই মৎস্য বিজ্ঞানীর। এবছরের উৎপাদন ভালো থাকবে, যেহেতু প্রায় ৪৪,০০০ কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পেরেছিল। এদের সুরক্ষা যথাযথ হলে আশা করা যায় যে ইলিশের উৎপাদন ৬ লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরতে না পারায় চাঁদপুরেই বেকার ছিলেন প্রায় ১.৫ লক্ষ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বাংলার সময়। চট্টগ্রামে শব্দদূষণ রোধ ও নগরবাসীকে সচেতন করতে বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আউটার স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে এই কর্মসূচিতে অংশ নেন 1.5 শতাধিক সাইক্লিস্ট। পরে নগরের বিভিন্ন সড়ক ঘুরে প্যারেড ময়দানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। আমরা এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে চাই, যাতে করে চট্টগ্রাম আজকে এগিয়ে যাবে অন্য অন্য সিটির চাইতে অনেক সামনে, এবং আমরা পথ দেখাবো অন্য অন্য শহরকে। ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম করে দিতে পারি, আমরা যে নয়েজ ফ্রি চট্টগ্রাম করতে পারি, তাহলে ইনফ্যাক্ট আমরা জিডিপিতে একটা বিশাল প্রবৃদ্ধি যেটা হচ্ছে সেটাতে আমরা ভূমিকা রাখতে পারবো। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 300 ঘর পেল ভুক্তভোগী পরিবার। ভার্চুয়ালি চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে দেশের হিন্দু মুসলমানদের ভাগ করেছে। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় মির্জা ফখরুল সম্প্রদায় বিবেচনায় মিথ্যা মামলা না করার আহ্বান। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।